আসসালামু আলাইকুম বাইকার্স, বাইক ব্লগে এসে আপনাদেরকে স্বাগতম। তো বাইকার্স চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হইলো আমাদের বাইকের ইঞ্জিন তো স্টার্ট হলেই হিট হবে, সে যে পরিমাণে হিট হোক না কেন। তো আজকের 5টা টিপসের মধ্যে থাকবে যে কিভাবে দ্রুত হিটটাকে আমরা কমিয়ে নিয়ে আসবো। তো বাইকার্স আশা করি বিষয়টা বুঝতেই পারছেন, বেশি কথা বাড়াবো না। তবে আরেকটা কথা বলে নেই, আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে যে ইঞ্জিন অতিরিক্ত হিট হওয়ার কারণ 5টি, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আর আজকের বিষয়টা হইলো 5টি টিপস যে কি কারণে বা কি সমাধান করলে আমাদের ইঞ্জিনের হিট বা ওভারহিটটা দ্রুত কমে আসবে। তো বাইকার্স চলুন ভিডিওটা শুরু করে দিই। তো বাইকার্স বিষয় নাম্বার 1টা হইলো ইঞ্জিন অয়েলের গ্রেড। ইঞ্জিন অয়েল গ্রেড এই বিষয়টা আমার কাছে অনেক কমেন্ট জমা হয়ে আছে যে ভাই আসলে ইঞ্জিন ওভারহিট হচ্ছে, ইঞ্জিন অয়েলের গ্রেডটা আমি পরিবর্তন করবো কিনা। তো বাইকার্স ইঞ্জিন অয়েল গ্রেডটা কিভাবে কাজ করে সেটা আগে আমি বলে দিই, তারপরে প্র্যাকটিক্যালি আপনাদেরকে সবগুলো দেখাবো। তো বিষয়টা হলো বাইকার্স, এটা হলো বাজাজ ব্র্যান্ডের বাইক। এটাতে কোম্পানির রিকমেন্ড 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল। অন্যান্য বাইকগুলোতে আমি দুইটা বিষয় বিশ্লেষণ করব। ধরেন 10W30 গ্রেডের। তো এই যে বাইকার্স, এই যে দেখুন আমার হাতে দুইটা কিন্তু পাইপ আছে। তো ধরেন এটা আপনার 20W50 গ্রেডের মোবিল এটার ভিতর দিয়ে যাবে, আর এটার ভিতর দিয়ে যাবে আপনার 10W30 গ্রেডের। বিষয়টা আপনারা বুঝেন, কারণ এই বিষয়টা আসার কারণ হইলো আপনার ইঞ্জিন যখন কোম্পানি তৈরি করে, কোম্পানি কিন্তু রিকমেন্ড করে যে এত গ্রেডের মোবিল দিতে হবে। তো কোম্পানি রিকমেন্ড এই জন্যই করে আপনার ইঞ্জিনের ভিতরে ছোট ছোট ছিদ্র যেগুলো আছে, আপনার গিয়ার শ্যাফট ট্রান্সমিশন, মেন শ্যাফট কাউন্টার শ্যাফট যে ট্রান্সমিশনগুলো আছে ওখানে যাবে, আপনার হেডে যাবে, পিস্টন সিলিন্ডার এবং ক্র্যাঙ্ক শ্যাফট বা কানেক্টিং রডে যাবে। তো মোবিলটা কিন্তু 1 লিটার ইঞ্জিন অয়েলে ওভারঅল ফুল ইঞ্জিনেই যায়, বাট 3 ভাগে অয়েল পাম্পের দ্বারা সার্কুলেশন হয়, মোবিল অয়েল পাম্পের দ্বারা। কিভাবে 3 ভাগে বিভক্ত হয়, ধরেন সে একটা পয়েন্ট আপনার হেডের ক্যামেরা ওখানে গেল, ভালপের ওখানে গেল। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হইলো একটা আপনার ক্র্যাঙ্কশ্যাফটের যে ছিদ্রটা আছে ওখান থেকে আপনার কানেক্টিং রড থেকে আপনার 2 ভাগে এভাবে স্প্রে করি হইলো গিয়ে পিস্টনের ওখানে দিবে। আমাদের একটা ভুল ধারণা যে আসলে হেডের মোবিলটাই মনে হয় সিলিন্ডারে যায়। না বাইকার্স, এটা হলো ভুল ধারণা। কারণ হেডের মোবিল যদি আপনার কম্বাসন চেম্বার বা পিস্টন ভালভের মাথায় যায় তাহলে আপনি সেকেন্ডে আপনাদের প্লাগ পরিবর্তন করতে হবে। তো আর 3 নাম্বার যে বিষয়টা আছে, 3 নাম্বার বিষয়টা হইলো যেটা আপনার গিয়ার বক্স ট্রান্সমিশন যে আছে বা ক্লাচ কভারের ওখানে আছে, আমার এই নিয়ে ভিডিও তৈরি করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই ইঞ্জিন অয়েলটা সার্কুলেশনের যে গ্যাপগুলো আছে এই গ্যাপের উপরে বা স্পেয়ার পার্টস বা ইঞ্জিনের যে যন্ত্রাংশ, জাস্ট আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এটা বুঝে নেবেন আপনারা যে ওই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে কত পরিমাণের প্রেশার ক্রিয়েট করবে এবং কতটুকু স্পিডে মোবিলটা সার্কুলেশন হবে। এই 3টা জায়গায় কিন্তু নিচের মোবিলটা উপরে যাবে, উপর থেকে আবার নিচে আসবে, আবার নিচ থেকে উপরে যাবে। তো ভাই গ্যাস, এখন আপনারা সবাই বলতে পারেন যে এখানে তো মোটা জিনিস দিলে এর ওইভাবে এই জিনিসটা তৈরি, তো এখানে পাতলা জিনিস দিলে তো চলে আসবে, ভালো কথা। তো ভাই গ্যাস, যখন নিচের থেকে প্রেশার ক্রিয়েট করবে, যেমন একটা উদাহরণ, আমরা যে বাইক যে ওয়াশ করি, আচ্ছা বাইকের এই যে পানিটা যখন আমাদের আসে, পানিটার স্পিড বাড়াইতে গেলে কি করতে হবে, আমাদের এই যে মুখটা কিন্তু চেপে ধরতে হবে, তাহলে কিন্তু স্পিডটা হবে, কারণ এটার একটা কম্প্রেশন বা শক্তি, বিষয়টা আমার বুঝে যান। তো এই পাইপের মধ্যে কতটুকু পরিমাণে ইঞ্জিন অয়েল গেলে ইঞ্জিন অয়েলের স্পিডটা মানে দ্রুততম অবস্থায় ফুল ইঞ্জিনে সার্কুলেশন হবে। তো বাইক আশা করি বুঝতেই পারছেন। আর সেই উদাহরণ, আপনি 10W30 গাড়িতে আপনি 50 গ্রেডের ইঞ্জিন অয়েল দিবেন। তো বাইক 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল পাতলা, এটা সবাই জানে। 20W50 গ্রেডটা হইলো মোটা, এটা তো আমরা সবাই ওভারঅল জানি। তো এখানে যদি মোটা ইঞ্জিন অয়েল দেওয়া হয় তাহলে আপনারাই বুঝুন যে এর ঘনত্বটা মোটা হওয়ার কারণে এই সেকেন্ড ফিডে দিয়ে আপনার ইঞ্জিনে মোবিলটা সার্কুলেশন হতে বাধা সৃষ্টি করবে। আশা করি বাইকার্স ইঞ্জিনের অয়েলের যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তবে এখানে আমি স্পেশাল একটা বিষয় অ্যাড করি, আপনার গাড়িটা দীর্ঘদিন 2, 4, 5, 10 বছর চলার পর বিভিন্ন ইঞ্জিনের শক্তির কারণে যদি কোনো মেকানিক ভাই কোনো কিছু রিকমেন্ড করে, সেটা তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, এটা আমার মতামত নয়। সেকেন্ড বিষয় হইল যেটা, তবে সেকেন্ড বিষয় যেটা হইলো, আমরা কিন্তু ইঞ্জিনে এই যে কাদা ময়লা ওঠার জন্য কিন্তু আমরা ডাস্ট রাবার ব্যবহার করি, মানে কাদাটা ব্রেক দেওয়ার জন্য বা ময়লাটাকে আটকে রাখার জন্য। এটা দেওয়া যাবে না। কেন যাবে না আপনারা সবাই বলতে পারেন যে আসলে আপনার অগ্নিগিরিটা কিন্তু তৈরি হয় আপনার হেড এবং সিলিন্ডারে।
কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ধরেন আপনি গাড়িটা 100 কিলোমিটার রাইড করলেন, রাইড করার পর যেহেতু আমাদের টপিকটা কিভাবে ইঞ্জিনটা দ্রুত ঠান্ডা করা যায়, তো এখানে যখন আপনি ডাস্ট রাবার দিবেন, এখানে আরেকটা উদাহরণ দেই যে 100 সিসি গাড়িগুলো আছে শোয়ানো ইঞ্জিন, এখানে কিন্তু হেডের এখানে দুইটা ক্লাম থাকে, এই ক্লামে যদি আমরা রাবার লাগিয়ে দিই তাহলে কিন্তু সরাসরি হেডেও আপনার বাতাস সৃষ্টি করবে, বাতাস যেহেতু এটা এয়ার ক্লিনিং ইঞ্জিন, এয়ার দিয়ে মানে বাতাস দিয়ে ঠান্ডা হবে, এখানে কিন্তু বাতাস সৃষ্টি করবে, আপনার এই ইঞ্জিনের নিচের অংশও যাবে না, উপরের অংশও যাবে না। তো বাইকের যে এখানে সরাসরি উপর দিকে বাতাসটা যখন যাবে হেড সিলিন্ডারটা ঠান্ডা হবে, বাট যখন আমরা ডাস্ট রাবারটা দিব তখন কিন্তু ইঞ্জিনের ওভারহিট বা হিট যে মোবিলটা ইঞ্জিন অয়েলটা নিচে থাকবে, তো এখানে বাধা সৃষ্টি দেওয়ার কারণে আমাদের যে ইঞ্জিনের যে চেম্বারটা আছে এই চেম্বারটা কিন্তু তত পরিমাণ কিন্তু ঠান্ডা থাকে না, কারণ ও তো বাতাস পাচ্ছে না, বিষয়টা বুঝেন। তো এখন আমরা কি করব, ডাস্ট রাবার কি লাগাবো না, লাগাবো কোন সময়, বর্ষাকালে, যখন আপনার ওভারঅল সবসময় পানি টানি বা ময়লা চেক দেওয়ার জন্য লাগাইতে হবে, কারণ তখন তো বৃষ্টির সময়, তখন তো ইঞ্জিনে এমনি সব কিছুতে গাড়ি চালাইলে রাস্তা দিয়ে আপনার পুরোটাই কিন্তু ইঞ্জিন পানি দিয়ে কিন্তু মোটামুটি একটু ঠান্ডা বলা চাই, তখন আপনারা দিতে পারেন। এখন বাইকে চলুন 3 নাম্বার বিষয়ে চলে যাই। তো বাইকে 3 নাম্বার বিষয়, ইঞ্জিনটা যখন আপনার হিট হবে, ওভার হিট হবে, ইঞ্জিনটা কিন্তু একটা গ্যাস তৈরি হয়, এই গ্যাসটা কিন্তু চলে আসে আপনার এই পাইপ দিয়ে, ইঞ্জিন গ্যাস পাইপ দিয়ে। এই পাইপটা যদি আপনার বন্ধ হয়ে যায় ইঞ্জিন ওভারহিট হবে, আর এই পাইপটা যদি আপনার মনে করেন যে ক্লিয়ার না থাকে তারপরেও কিন্তু আপনার ইঞ্জিনটা তাড়াতাড়ি বা অল্প সময়ের মধ্যে কোল্ড হতে কিন্তু বাধা সৃষ্টি করবে। তো সেটা বিষয়টা আপনারা একটু সুন্দরভাবে লক্ষ্য করুন। তো বাইকের যে আমি গাড়িটা স্টার্ট দিলাম, এই যে দেখুন, আপনারা ভালো করে দেখুন, এই যে এই কাগজটা কিন্তু এই জায়গায় ঠিকভাবে থাকতেছে না, বা এখানে একটা শেষেরই সাউন্ড করতেছে। এই ইঞ্জিন ঘূর্ণায়নের যে গ্যাসটা বা গরম যে বাতাসটা এই পাইপ দিয়ে কিন্তু আমাদের চলে আসবে। তো আপনার বাইকটা যদি দীর্ঘদিন মানে পুরাতন হয়ে থাকে, এই পাইপটা দেখবেন যে আসলে অনেক সময় কিন্তু এই গরম বাতাসের কারণে এই পাইপটা হার্ড হয়ে এই ভাঁজের জায়গাটা কিন্তু চেপে যায়। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন। আর দ্বিতীয় বিষয়, যদি এয়ার ক্লিনারের সঙ্গে নিচে থাকে এই পাইপটার সংযোগ, তাহলে এটা বাতাস দিয়ে ক্লিন করে নেবেন, কারণ এয়ার ক্লিনারের ময়লাটা এই মুখে আসতে পারে। দ্বিতীয় বিষয়, যদি এই পাইপটা আপনার এয়ার ক্লিনার উপরের সাইডে থাকে তাহলে এটা আপনার করা লাগবে না, কারণ এত বড় একটা এয়ার ক্লিনারের উপরের দিকে যদি থাকে নিচের ময়লাটা উপরে আসতে বাধা সৃষ্টি করবে বা আসতে পারবে না, তারপর আপনারা চেক করতে পারেন। এখন হইল গিয়া 4 নম্বর বিষয়ে আমরা চলে যাব। তো বাইকার্স 4 নম্বর বিষয়টা দেখে আপনারা অবাক হওয়ার কিছু নাই। এই 4 নম্বর বিষয়টা, এটা হলো BS4 বাইক। এখন প্রতিটা গাড়ি কিন্তু BS4 BS6 পরিবেশ বান্ধব বাইক। আমি আপনাদের একটু বুঝাই, সেটা হলো সাইলেন্সারের যে ভিতরে যে কনভার্টারগুলো আছে, এই যে পার্ট টু পার্ট বা ওই আপনার ওই যে ইঞ্জিনের নিচে যে একটা সুন্দরভাবে ইয়ে থাকে 4 কোণ আছে। তো জাস্ট আমি এতটুকুই বলি, সাইলেন্সারের ভিতরে যে কনভার্টারটা থাকে, এই কনভার্টারটার কাজ হলো পুরা ময়লাটাকে আরো পুড়ে তারপরে কিন্তু বাতাসটাকে ছেড়ে দেয়। এই যে পরিবেশ বান্ধব গাড়ি ভালো, আপনি একটা জিনিস হিসাব করে দেখুন যে আজ থেকে 5 বছর পিছনের যে বাইকগুলো, এই বাইকগুলোতে ইঞ্জিন ওভারহিটিং এর ইস্যু কত % ছিল আর এখন কত %। তো আমি এই কাজটা করছি, আমি আমার এই বাইকটা পার্সোনালি আমি রাইড করি, সব দিক থেকে আমি ভালোবাসি এটা বাইকার্স। এটা আমার পার্সোনাল মতামত, আপনার ট্রাই করে দেখতে পারেন যদি বিষয়টা ভালো লাগে। এই আমি অ্যাডজাস্টটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই যে হালকা যে কোনো একটা পাইপ দিয়ে আপনি ঠিক এই বরাবর আমি দেখে দিচ্ছি যে কতটুকু আপনি পরিমাণে দিবেন। এটা দিলে হবে কি, আপনার ইঞ্জিন থেকে পুরো গ্যাসটা যত দ্রুত বের হয়ে যাবে, ইঞ্জিনটা কিন্তু অত ঠান্ডা অটোমেটিক্যালি থাকবে। তো বাইকার্স এই যে এই পরিমাণটা কিভাবে, এই যে একটু দেখুন, এই যে দেখুন এই পরিমাণ দিবেন, কারণ এদিক দিয়ে দিলে এই এখান থেকে যে কোন জায়গাটা আছে এদিক দিয়ে ফুটে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে মাঝখানে যে 3টে পার্টিশন আছে, এই পার্টিশন 3টে একদম চিকন রেড দিয়ে আপনি ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিলে কি হবে আর সাউন্ডটা কেমন হবে সেটা আপনারা এখন শুনুন। সাউন্ডটা অনেক মিষ্টি হবে, আমার কাছে ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কি লাগবে। বাইকের এই দেখুন, এটা ক্লিয়ার করে দেওয়ার কারণে হইলো ভেতরে যে কনভার্টারগুলো বেশি দেওয়ার কারণে এই ময়লাটা একটু কম আসে, এটা ভালো দিক। কিন্তু আমাদের ইঞ্জিনটা কিন্তু এই গ্যাসটা কম আসার কারণে, কারণ সাউন্ডলেস গাড়ি হিসাবে গ্যাসটা আপনার কম আসবে, এই জন্য সাউন্ডলেস।
তো আশা করি বুঝতেই পারছেন, যদি একটু সুন্দরভাবে একটা মডিফাই করেন, এক্সজস্ট মডিফাই, এ কারণে কিন্তু আপনার ইঞ্জিনের পারফরমেন্স বা হাই স্পিড বা তেল কম খাওয়ার বিষয়টা অনেকটা কাজ করে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এখন চলে যাব আমরা 5 নম্বর বিষয়ে। তো ভাই গ্যাস 5 নম্বর বিষয়ে যেটা আসে সেটা হইল আপনার 12,000 কিলোমিটার পর পর এয়ার ফিল্টার স্পার প্লাগ, 2 স্পার প্লাগের দুইটা, আপনার হইলো গিয়া দেখা গেল 1 স্পার প্লাগের গাড়ি হইলো একটা, আপনারা 12,000 কিলোমিটার পর পর অবশ্যই পরিবর্তন করবেন। কি কারণে পরিবর্তন করবেন আমি বলতেছি। আরেকটা বিষয়, যে বাইকগুলোতে আপনার অয়েল ফিল্টার আছে, এই অয়েল ফিল্টারটা 3,000 কিলোমিটার পর পর অবশ্যই পরিবর্তন করবেন। কারণ অয়েল ফিল্টারটা যদি আপনার জাম হয়ে যায়, আপনার দ্রুততম সময়ে মানে ইঞ্জিন অয়েলটা সার্কুলেশনটা কম হবে। ইঞ্জিন অয়েলটা যতটুকু পরিমাণে সার্কুলেশন ভালো থাকবে, তত পরিমাণে কিন্তু ইঞ্জিন ওভারহিটের সম্ভাবনাটা কম। আমরা অনেকেই মনে করি 2,000, 5,000, 6,000 কিলোমিটার পর পর অয়েল ফিল্টার পরিবর্তন করি, কিন্তু আসলে ওটা না, 3,000 কিলোমিটার পর পরে পরিবর্তন করতে পারেন। তাহলে হবে কি, আপনার ইঞ্জিনের সার্কুলেশন, ইঞ্জিন অয়েলের সার্কুলেশনটা ঠিক থাকবে। এর সঙ্গে সঙ্গে স্পার প্লাগ আর হইল গিয়া এয়ার ফিল্টারের কথা আমি বললাম এটাই, যে একটা সুস্থ মানুষ অল্পটুকুতে কিন্তু এনার্জি পায়, আর যারা অসুস্থ মানুষ তারা কিন্তু প্রচুর পরিমাণ খাইতে হয়, তারপরেও এনার্জি আসে না। কারণ বাইকের এনার্জি আসবে আপনার এয়ার ফিল্টার এবং স্পার প্লাগের দ্বারাই। স্পার প্লাগ যদি দুর্বল হয়ে যায়, ওখানে যে তেলটা থাকবে, এখন এখানে একটা উদাহরণ দিতে পারি, যে পুরা কয়লার মধ্যে যদি একটুকু তেল দেওয়া হয়, পুরা কয়লার মধ্যে, এটা কিন্তু আগুন জ্বলানো, বিষয়টা বুঝেন, তাহলে ধোয়া হবে, একটা গ্যাস হবে বা একটু হিট বেশি হবে। আর এয়ার ক্লিনারের কাজটা হইলো আপনার এয়ার এবং ফুয়েলের ক্লিয়ারেন্স, মানে যত প্রেশার ক্রিয়েট করবে, যত নিখুঁতভাবে ক্লিয়ার আসবে, তত অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে স্পার্কের মাথায় যখনই তেলটা এভাবে বার্ন হবে, তখনই কিন্তু বার্ন হয়ে আপনার জলে কিন্তু সাইলেন্সার দিয়ে নির্গত হবে। অবশ্যই অবশ্যই বাইকার্স এই বিষয়টা অবশ্যই আপনারা সুন্দরভাবে খেয়াল রাখবেন, তাহলে আশা করি আপনার ইঞ্জিনটা দ্রুত সময় ঠান্ডা হবে। তো বাইকার্স আশা করি বুঝতেই পারছেন, এই ছিল আমার মতামত, আপনারা ট্রাই করেই দেখতে পারেন। তো বাইকার্স সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।